এখানে তোমার হচ্ছে দেখো প্রথমে বলা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়েছো, রিডিং দিয়েছো? না, আমি গতকাল ভেক্টরি করেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এমনি তো মনে আছে জিনিসগুলো, তাই না? একটু একটু। হুম হুম। আচ্ছা, তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে দেখো যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? বইটা বের করো, বইটা বের করে আমাকে বলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি লিখে আছে বইয়ে। স্যার একটু 1 মিনিট একটু ওয়েট হ্যাঁ করেন। হ্যাঁ, তুমি বই নিয়ে আসো। স্যার এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে তো 4 জনের বিবৃতি দেওয়া। হ্যাঁ, একটা বলো। কারণটা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, মেন কথা হচ্ছে এখানে আসলে তোমার এনট্রপির মাধ্যমে যখন আমরা তাপগতিবিদ্যা, এনট্রপির ওখানে লেখা আছে কিছু দেখো তো। এনট্রপির মানে যে 4 জন বলেছে ওদের মধ্যে? না, এনট্রপির পার্টটা বের করো ওখানে। ও, এখানে কিছু লেখা আছে কিনা দেখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্বন্ধে নাকি নরমালি? মানে হ্যাঁ, এনট্রপি, এন্ট্রপি সম্বন্ধে তো কিছু আছে। হ্যাঁ। এনট্রপির সাথে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের কোনো লিংক দেওয়া আছে কি ওইখানে? উম, একটা মিনিট। না, ওইরকম কোনো কিছু দেওয়া নাই তো। আচ্ছা, তো তোমার হচ্ছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে মেন কথাটা ছিল বা মেন তথ্যটা ছিল সেটা ছিল এরকম যে আমি যে পরিমাণ ইনপুট দিব আমি ওই পরিমাণ আউটপুট পাবো, তাই না? হুম গতির দ্বিতীয় সূত্রে আসলে মেন কাহিনী হচ্ছে এটাই, যে কোনো একটা ইঞ্জিন মানে 100% ওয়ার্ক করবে, যে পরিমাণ আমি ইনপুট দিতে চাচ্ছি ঠিক সেই পরিমাণে ওটা কাজ করবে। তাহলে আমরা এখানে এনট্রপির মাধ্যমে যখন আমরা এটাকে প্রকাশ করতে যাব তখন হচ্ছে এটাকে আমরা এভাবে বলতে পারি যে তোমার প্রকৃতির, আমরা হচ্ছে যে এভাবে তুমি লিখে ফেলতে পারো, সেটা হচ্ছে যে প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া, ভৌত ও রাসায়নিক ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া এমন ভাবে সংঘটিত হবে, এমন ভাবে সংঘটিত হবে যার ফলে সার্বিক ব্যবস্থায় এনট্রপি বৃদ্ধি পাবে। তো এটা কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র? মানে এনট্রপির সাথে রিলেটেড তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এনট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে যদি নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে। এনট্রপি অপরিবর্তিত থাকে, এটাকে আমরা হচ্ছে যে তাপগতিবিদ্যার সাথে এনট্রপির একটা মানে লিঙ্ক আপ বলতে পারি। নেটে পেয়েছি আমি এটা, অবশ্য বইয়ে পাই নাই আমি কোথাও। ঠিক আছে, হুম আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে পরবর্তী পার্টে বলা ছিল যে তিনটা প্রক্রিয়ার কথা বলা ছিল, যে পরিবহন, পরিচালনা। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে যে আমাদের এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে,
এইগুলো খেয়াল রাখতে হবে যে এখানে আসলে কি বলতেছে। কারণ হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এভাবে হবে যে তুমি যদি সূত্রের উল্লেখ বা হচ্ছে ব্যাখ্যা উপস্থাপন করতে পারো তোমাকে 1 মার্ক দিবে প্রথম কোশ্চেনে। তারপরে বলা হচ্ছে যে 3টা প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই 3টা হুম ক্ষেত্রে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়। ঠিক আছে, তো এইখানে তুমি খেয়াল করে দেখো যে এই 3টা প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের 3টা প্রক্রিয়া আমরা জানি যে একটা হচ্ছে যে পরিবহন, পরিচলন আর হচ্ছে তোমার বিকিরণ। এখন পরিচলন আর হচ্ছে বিকিরণ, এই 3টা প্রক্রিয়াতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে এনট্রপি বৃদ্ধি পায়, এনট্রপি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই 3টা প্রক্রিয়ায় হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া। আমরা সংজ্ঞাতে দেখে আসলাম একটু আগে যে নির্দিষ্ট প্রক্রিয়া বা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা লিমিটের মধ্যে প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয় তাহলে সেখানে এনট্রপি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, হুম কিন্তু যেহেতু এই 3টা হচ্ছে তোমার মানে অপ্রত্যাগামী প্রক্রিয়া, সে কারণে এখানে যদি আমরা টেম্পারেচারের কোনো চেঞ্জ টেঞ্জ আসে তাহলে আমাদের এখানে কি হবে, এনট্রপি কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, হুম আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা আসলে কিভাবে ঘটছে, এটার হচ্ছে যে আমাকে একটা যুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, যে উত্তরের সপক্ষে আমাকে একটা গাণিতিক যুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা আমরা একটু দেখি। এখানে মনে করো যে একটা মনে করো যে উম, একটা সিস্টেম আছে বা একটা একটা রুম মনে করো। এই রুমে তোমার হচ্ছে যে 2টা বস্তু আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। ঠিক আছে, এই 2টা বস্তুর হুম এর টেম্পারেচার হচ্ছে T1, এর টেম্পারেচার হচ্ছে T2। আমরা ধরে নিচ্ছি যে T1 ইজ গ্রেটার দেন T2। ঠিক আছে, তবে ঠিক আছে। এখানে এখানে কি বললাম যে কোনো একটা সিস্টেমে 2টা বস্তু যথাক্রমে T1 এবং T2 তাপমাত্রায় আছে, যেখানে T1 এবং T2, T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2। ঠিক আছে, তাহলে হুম এই প্রথম জোনের হচ্ছে যে তোমার টেম্পারেচার বেশি হওয়ার কারণে এই 2টা যখন এই পুরো সিস্টেমের মধ্যে অবস্থান করছে তখন কি হবে, T1 তাপ হারাবে আর T2 তাপ গ্রহণ করবে। মানে T1 থেকে হুম তাপটা কোন দিকে যাবে, T2 দিকে যাবে। হুম তাহলে T1 তাপ হারাচ্ছে আর T2 তাপ গ্রহণ করছে। গ্রহণ করছে। তাহলে আমরা এভাবে ধরে ফেলি যে আমরা যেহেতু এখানে এনট্রপির সাথে রিলেটেড, তার মানে আমরা এখানে ডিকিউ এর সাথে রিলেট করব। ঠিক আছে, তো এনট্রপির হুম সাথে রিলেটেড, এই জন্য আমরা ডিকিউ এর সাথে তুলনা করব। কিভাবে, যে আমরা ধরি বা বলা যায় হচ্ছে যে যে এটা এভাবে লিখতে পারো যে যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, সেহেতু তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে T1 তাপমাত্রায় থাকা বস্তু ডিকিউ পরিমাণ তাপ বর্জন করবে, তাপ বর্জন করবে। পরিবহন তাপ বর্জন করবে। সরি, ডিকিউ পরিমাণ তাপ বর্জন করবে। তা এটা লিখবো যে T1 ইজ গ্রেটার দেন T2, এটা কি মানে চিত্র দিয়ে, মানে না মানে আপনি যেভাবে দেখেছেন ওভাবে করে করব? করতে পারো, চিত্র দিলেও হবে, না দিলেও হবে, এটুকু না দিলেও হবে, তুমি জাস্ট হচ্ছে লিখবা যে হচ্ছে যে কোনো একটা সিস্টেমে তোমার হচ্ছে যে 2টা বস্তু, ধরি। হ্যাঁ ধরি কোনো একটা সিস্টেমে 2টা বস্তু আছে, যার একজনের একটা টেম্পারেচার হচ্ছে T1 আর একটা টেম্পারেচার হচ্ছে T2। ঠিক আছে, এবং এবং ঠিক আছে। T1 ইজ গ্রেটার দেন T2। হুম তারপরে লিখবা যে যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, সেহেতু T1 তাপমাত্রায় থাকা বস্তু ডিকিউ পরিমাণ তাপ বর্জন করবে। হ্যাঁ, একই রকম হুম ভাবে তোমার হচ্ছে যে T2 টেম্পারেচারে বা T2 তাপমাত্রায় থাকা বস্তু ডিকিউ পরিমাণ তাপ তোমার কি করবে, ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করবে। গ্রহণ করবে। ঠিক আছে,
হুম তাহলে আমরা এখন বলতে পারবো এভাবে যে তোমার তোমার বর্জনকৃত বস্তুর বা তোমার হচ্ছে বর্জনকৃত, থামো দাঁড়াও, এভাবে লিখো যে হারানো এনট্রপি বা যে পরিমাণ আমাদের তাপ এনট্রপি হারিয়ে গেছে, হারানো এনট্রপি সমান সমান হচ্ছে মাইনাস ডি কিউ বাই টি ওয়ান। এই পরিমাণ তাপ আমাদের হারিয়ে গেছে এনট্রপিতে। আমরা যেহেতু তাপমাত্রা যেহেতু তোমার হচ্ছে টি ওয়ান টেম্পারেচারে যেটা ছিল ডি কিউ পরিমাণ তাপ বর্জন, হুম তাহলে হারানো এনট্রপি হচ্ছে মাইনাস ডি কিউ বাই টি ওয়ান। ওয়ান। আমরা একই রকম ভাবে বলতে পারবো যে হচ্ছে আমাদের গৃহীত এনট্রপি সমান সমান হচ্ছে প্লাস ডি কিউ বাই টি টু। T2 সরি প্লাস দিতে হবে আবার। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের এনট্রপি এখানে বৃদ্ধি হচ্ছে আর এখানে হারিয়ে যাচ্ছে, লস হচ্ছে, সে কারণে আসলে। ঠিক আছে, তাহলে হুম এখানে টোটাল একজনের একটা বস্তুর এনট্রপি হারাচ্ছে আর একটা বস্তুর এনট্রপি গৃহীত হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এখানে যে সুতরাং পুরো সিস্টেমে পুরো সিস্টেমে অর্জিত এনট্রপি মানে হচ্ছে যে নেট এনট্রপি যেটা, ঠিক আছে, দুইটা মিলিয়ে অর্জিত এনট্রপি, আমরা যদি বলি যে অর্জিত এনট্রপি সমান সমান হচ্ছে গৃহীত এনট্রপি প্লাসে মাইনাস হারানো এনট্রপি। ঠিক আছে, মানে প্লাসে মাইনাস এখানে দেওয়ার কারণ হচ্ছে যে যেটা আসলে বড় আসলে টোটাল সিস্টেম থেকে আমরা যেটুকু হচ্ছে যে গ্রহণ করতে পারছি বা নেট হুম নেট একটা সিস্টেম। তাহলে আমাদের হুম অর্জিত এনট্রপিকে আমরা যদি ডিএস দ্বারা ডিনোট করি তাহলে আমরা এখানে লিখতে পারবো ডি কিউ বাই হচ্ছে টি টু মাইনাস হচ্ছে ডি কিউ বাই হচ্ছে টি ওয়ান। হুম বা তুমি হচ্ছে যে এখানে বলতে পারবা যে ডি কিউ কমন নিয়ে ফেললে ওয়ান বাই টি টু মাইনাস হচ্ছে ওয়ান বাই টি ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি একটু আগে বলে এসছো যে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু, তাহলে আমরা যদি এটাকে ওয়ান বাই টি ওয়ান করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা কমে যাবে না? হুম কমে যাবে, তার মানে হচ্ছে যে এটা হুম বড় চলে আসতেছে, তার মানে আমাদের এই বিয়োগ ফলটা কি হবে, আমাদের পজিটিভ আসবে। হুম ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো যে যেহেতু এখন তুমি এই লাইনের পরে এটা লিখবা যে যেহেতু, মানে এই লাইনের পরে এটা লিখবা হুম যেহেতু এটা সমান সমান এটা, তাহলে এটা সমান সমান আমাদের হচ্ছে যে এটা আসছে। অতএব আমরা বলতে পারবো যে অতএব ডিএস ধনাত্মক। স্যার যেহেতু, স্যার যেহেতু বলার পর কি বললেন আপনি? আচ্ছা, যেহেতু বলার পর বললাম যে হচ্ছে যে এরপরে এই লাইনটুকু লিখবা। ও আচ্ছা। হ্যাঁ, মানে এই হুম লাইন হুম থেকে এই যে ডিএস সমান সমান ডি কিউ ইন্টু ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান, এই লাইনের পরে তুমি চলে যাবে এখানে যেহেতু এটা সমান সমান এত, অতএব এটা ইজ লেস দেন এত। হুম অতএব আচ্ছা। ডিএস ডিএস হচ্ছে কি ধনাত্মক। তাহলে ডিএস যদি হুম ধনাত্মক হয় তাহলে আমরা বলতে পারবো কি আমাদের ওই সিস্টেমের নেট যে এনট্রপি বা টোটাল যে এনট্রপি সেই এনট্রপি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ। তার মানে আমাদের, আমরা একটু আগে যে মানে ইয়াটা করে আসলাম যে পরিবহন পরিচালনায় আমাদের এনট্রপি বৃদ্ধি পায়, ওইটা আমরা হচ্ছে যে গাণিতিক ভাবে এখানে দেখালাম। হুম ঠিক হ্যাঁ। আছে, হুম স্যার আমি একটু ইয়ে করবো, স্ক্রিনশট নিব। হ্যাঁ নাও, একসাথে করে দিলাম। স্যার এখানে ফার্স্টের যে ধাপটা বলেছে ওইটাতে কি ওই যে ওই ইয়েটা লিখবো? ফার্স্টের মানে আপনি যে এন্ট্রপির সাথে ইয়ে সম্পর্কটা দিয়েছেন ওইটাই লিখবো? হ্যাঁ, এটা লিখতে পারো। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে কিছু যদি পাও তাহলে হচ্ছে যে আমাকে একটু জানিও ওরা কি আচ্ছা লিখতেছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হুম মানে আমি তোমাকে আমার মতো করে বুঝাই দিচ্ছি, হ্যাঁ, বা আমি হচ্ছে নেটে যেভাবে হুম পাইছি আমি আমার মতো করে নেটেরটা দেখে আমি হচ্ছে যে বুঝাই দিচ্ছি তোমাকে। এখন তোমাদের ফ্রেন্ডরা হচ্ছে যে যদি নতুন কোনো কিছু পাও তুমি তাহলে হচ্ছে আমাকে আগে জানিও যে হচ্ছে যে এটা এভাবে করতেছে, আমি একটু দেখবো। হুম, আচ্ছা ঠিক আছে। হুম আচ্ছা,
এরপরের গুলো খুবই সহজ, ঠিক আছে, এরপরের গুলো কঠিন না। দেখো এখানে কি বলতেছে, যে বলা হচ্ছে দেখো যে ধরো তুমি হচ্ছে যে 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে, ঠিক আছে। এটা এনট্রপির পরিবর্তন নির্ণয় করো, আমাকে এনট্রপির পরিবর্তন বের করতে বলেছে। তাহলে আমরা এখানে করি, যেমন হচ্ছে যে দেখো যে আদি আয়তন আমাকে সমষ্ণ প্রক্রিয়ায় আমাকে হচ্ছে এনট্রপি বের করতে বলছে, ঠিক আছে। তো সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি মানে হচ্ছে আমাদের এনট্রপির সূত্র আমরা জানি যে dQ/T, ঠিক আছে। আমরা কোন দিক থেকে যাচ্ছি সেটা আগে দেখো, dQ/T এনট্রপির পরিবর্তন মানে। তো এই ডিকিউ মানে টি তো তুমি জানো, টি দেওয়া আছে, কত দেওয়া আছে 27°C, মানে হচ্ছে 300 কেলভিন। মানে তোমার টি নিয়ে ঝামেলা নাই, মেন ঝামেলাটা হচ্ছে এই ডিকিউটাকে বের করে আনা। আর সমষ্ণ প্রক্রিয়াতে আমরা তো এই একটা সূত্র জানি যে তোমার হচ্ছে যে ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তো আমরা সমষ্ণ প্রক্রিয়া যখন আমরা চিন্তা করে ফেলতেছি তখন আমরা জানি যে এইটা তখন 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে ডিকিউ সমান সমান হচ্ছে ডিডব্লিউ, ঠিক আছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের হচ্ছে যে ডিকিউ বের করতে হলে আমাকে ডিডব্লিউটা বের করলে হয়ে যাচ্ছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডিডব্লিউ বের করতে আমরা জানি সেটা হচ্ছে যে nRT ln V2/V1। তাহলে আমরা ডিডব্লিউ সহজে V2/V1 আমরা এখন দেখবো কিভাবে আসতেছে, আর বাকিগুলো হচ্ছে যে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা করি এখন, যেমন ধরো এখানে আমরা যদি করি আদি আয়তন আমাদের হচ্ছে যে V1 সমান সমান মনে করো V দেওয়া আছে, ঠিক আছে। আর পরবর্তীতে আমাদের বলা ছিল যে হচ্ছে যে এটার আয়তন 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4V ধরে ফেললাম। এবং আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে যে আমাদের আদি চাপ এটা দেওয়া ছিল স্বাভাবিক টেম্পারেচার, ঠিক আছে। তার মানে আদি চাপ আমরা যদি P1 ধরি তাহলে আমরা বলতে পারবো আদি চাপ P1 সমান সমান হচ্ছে 1 atm, ঠিক আছে। এবং শেষ চাপ এটা হচ্ছে আমাদের দেওয়া নাই, যে আমরা যে আয়তন পরিবর্তন করলাম এই সময় আমাদের চাপ কত হবে এটা আমাদের জানা নাই, ঠিক আছে। তো এটা আমরা সহজে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। যেহেতু তোমার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তার মানে তোমার হচ্ছে যে টেম্পারেচার আমাদের স্থির, ঠিক আছে। এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখবা, সমষ্ণ প্রক্রিয়ার কারণে টেম্পারেচার স্থির। তাহলে আমরা এখানে বলতে পারবো যে P1V1 সমান সমান P2V2। ধরো এক সেকেন্ড আমি হচ্ছে অন্যদিকে চলে গেছি, সরি এটা এদিকে যাওয়ার দরকার নাই, এটা পরের অঙ্কের, আমার কাছে করা খাতার পেজ চেঞ্জ হয়ে গেছে, একই রকমই তো। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো তার মানে হচ্ছে যে এটুকু তো তোমার হচ্ছে যে ওই অঙ্কের সাথে মিল আছে, হ্যাঁ। এখন আমরা ওই সূত্র একটু দেখে আসলাম একটু আগে, যে তোমার হচ্ছে যে nRT ln V2/V1 লাগবে আমাদের। তার মানে এখন হচ্ছে আমাকে এনটা বের করে আনতে হবে। এন সমান সমান এখানে একটা ভ্যালু দেওয়া আছে, দেখো যে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এন সমান সমান আমরা কেমিস্ট্রিতে পড়ে এসেছি W/M, মোল সংখ্যা। তার মানে আমাদের ভর হচ্ছে 1 আর মোলার তোমার ভর হচ্ছে 2 হাইড্রোজেন গ্যাসের জন্য। তখন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.5। আর টি এর ভ্যালু আমি জানি যে টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন 27°C এর কারণে। তাহলে আমরা এখন যেহেতু সমষ্ণ প্রক্রিয়াতে আমরা জানি যে ডিইউ সমান সমান 0, তাহলে আমরা বলতে পারবো ডিকিউ সমান সমান হচ্ছে ডিডব্লিউ। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের হচ্ছে ডিডব্লিউ সমান সমান হচ্ছে nRT ln V2/V1। তাহলে এখান থেকে আমরা তখন হচ্ছে যে ভ্যালু বসাবো। এখানে কি সমষ্ণ প্রক্রিয়ার ইয়েগুলোর মানে সংখ্যাও দিয়ে নিতে হবে? লিখবা, লিখে দেখবা তোমার মানে যতটুকু সাজিয়ে লেখা যায় আর কি। মানে এই সাইডে এখানে সাইড নোট করে দিতে পারো যে সমষ্ণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে যে টেম্পারেচার স্থির থাকে, এবং যেহেতু টেম্পারেচার স্থির থাকে তার মানে হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে 0। আচ্ছা ঠিক আছে।
মানে যতটুকু হচ্ছে যে সাজিয়ে তুমি লিখতে পারো সেটা মানে তোমার জন্য এটা বেনিফিট হবে। কারণ হচ্ছে যে নির্দেশনায় বলা আছে যে একজনের খাতার সাথে আরেকজনের খাতার কোনো মিল থাকবে না, ঠিক আছে। যেহেতু তোমার হচ্ছে যে এই ম্যাথ ম্যাথ তো তোমার আলটিমেটলি উত্তর তো সবারই সেম আসবে, কিন্তু মানে প্রেজেন্টেশনটা যেন একটু আলাদা হয় সবার, ঠিক আছে। ঠিক আছে। হুম। তাহলে আমরা হচ্ছে যে এখানে এন এর ভ্যালু হচ্ছে 0.5, আর এর ভ্যালু তুমি হচ্ছে যে ইন্টু 8.314, ইন্টু হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে 300, ইন্টু লন হচ্ছে V2/V1 যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 4, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটার ভ্যালু তুমি পাবা হচ্ছে 1788.85 জুল, ঠিক আছে। তাহলে এটা আমরা ডিডব্লিউ বের করেছিলাম, এটাই হচ্ছে আমাদের জন্য ডিকিউ, ঠিক আছে। ডিকিউ। তাহলে হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের আসবে ডিকিউ বাই টি, ঠিক আছে। ডিকিউ হচ্ছে 1788.85 বাই হচ্ছে 300, এখান থেকে আমরা পাবো হচ্ছে 5.76 জুল পার কেলভিন, ঠিক আছে। হুম। এটা ঠিক হচ্ছে আছে। আমাদের ডিএস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে খ করে ফেললাম, ছবি নিলাম। হুম। আচ্ছা, এরপরে দেখো গয়ে, আচ্ছা আচ্ছা, গয়ে কি বলতেছে এবার দেখো। গয়ে বলা হচ্ছে যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, ঠিক আছে। তো সমষ্ণ প্রক্রিয়া তো আমাদের টেম্পারেচার শুধুমাত্র স্থির থাকে, তাহলে চাপের পরিবর্তন হবে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে হচ্ছে যে এটা প্রথমে লিখে ফেলবা যে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার বা তাপমাত্রা স্থির থাকে, কিন্তু তোমার হচ্ছে আয়তন এবং হচ্ছে চাপ পরিবর্তনশীল, হুম। ঠিক আছে? বা এটাকে শুরু করতে পারো এভাবে যে আমাদের মানে তোমার তাপ গতিমাত্রার যে তিনটা তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে প্যারামিটার আছে বা রাশি আছে, সেখানে তিনটা প্যারামিটার কি কি, একটা হচ্ছে আয়তন, চাপ আর হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। হ্যাঁ। যেহেতু তারপরে লিখতে পারো যে যেহেতু সমস্ত প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, সে কারণে আমাদের হচ্ছে যে আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন হবে, ঠিক হুম। আছে। ঠিক আছে। এরপরে এরপরে তোমার হচ্ছে যে আমরা চাপের পরিবর্তন হচ্ছে কিনা সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে দেখবো, ঠিক আছে। সেটা হুম। আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার জন্য চাপের পরিবর্তন ব্যাখ্যা করতে হলে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখে ফেলতে পারি যে আগের মতো করে যে V1 সমান সমান ভি, V2 সমান সমান হচ্ছে 4V, P1 সমান সমান 1 অ্যাটমসফিয়ার, আর P2 সমান সমান হচ্ছে জানি না। আমরা এগুলো লিখবা যে হচ্ছে তোমার আদি আয়তন, হ্যাঁ, শেষ আয়তন, হ্যাঁ। ঠিক। ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে যে লিখবা যেহেতু তোমার হচ্ছে যে টেম্পারেচার বা টি স্থির, সে কারণে আমরা সমষ্ণ প্রক্রিয়াতে আমরা জানি যে P1 সমান সমান হচ্ছে P2 V2, তাহলে এখান থেকে P2 এর ভ্যালুটা বের হয়ে আসবে, ঠিক আছে। হুম। ভ্যালুটা বের হয়ে আসবে হচ্ছে 1/4 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আয়তন 4 গুণ বৃদ্ধি পেয়ে যাওয়ায় আমার চাপ আগের তুলনায় 4 গুণ কমে গেছে, হুম। চাপের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা মানে আমাদের ফাইনাল এটা ডিসিশন হচ্ছে আমাদের ফাইনাল। মানে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে দিবা যে আমরা দেখতে পাচ্ছি, মানে একটু ভাষায় লিখবা, যেহেতু ম্যাথ করেছো এখন ভাষায় লিখে দাও, ব্যাখ্যা যেহেতু চেয়েছে যে যেহেতু আয়তন পূর্বের তুলনায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, যে এখানে আমরা এই লাইনটা লিখে ফেলবা যে গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আয়তন পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন হয়েছে এবং চাপের পরবর্তীতে চাপের তোমার হচ্ছে মান প্রথমটির 4 গুণের 1/4 গুণ হয়েছে, 1/4। 1/4 হয়েছে, ঠিক স্যার আছে। এখানে আমাদের মানে আমরা তো অলওয়েজ সৃজনশীল করতে গেলে উদ্দীপকটা দেখতাম না, এখানে আমরা ক্ষয়ের মধ্যে যেই ইনফরমেশনটা দিয়েছি ওইটা অনুযায়ী করতেছি যে। ওটাই উদ্দীপক থামার জন্য, তাছাড়া এখানে আর কোনো হুম? কিছু বলা নাই, ওটাই উদ্দীপক। ও
ঠিক আছে, কারণ ও হচ্ছে দেখো এখানে এই এই হাইড্রোজেন গ্যাসের কথা আর কোথাও বলা নাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য হচ্ছে যে হুম। ওইটাই আমাদের জন্য উদ্দীপক। ও আচ্ছা, ঠিক আছে। না, আমরা আমরা তো এরকম করতাম না যে খ হতে প্রাপ্ত, আমরা লিখতাম না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই রকম জিনিসটা আসলে। আচ্ছা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা চাপের পরিবর্তনটা আমরা দেখাই দিলাম যে এভাবে চাপের পরিবর্তন হচ্ছে। এরপরে বলেছে যে হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান কত হবে। তাহলে আমরা তো হাইড্রোজেন গ্যাসের প্রসারণে কৃত কাজের মান কত হয় সেটা হচ্ছে আমরা আগের অঙ্ক থেকে বের করে এনেছি, এনআরটি লন V2/V1। ঠিক আছে, কারণ হুম এইখানে তোমার হচ্ছে যে আর কোনো প্রক্রিয়ার কথা বলে দেয় নাই, এখানে শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা আছে, মানে এই অঙ্ক পর্যন্ত সমষ্ণ প্রক্রিয়া ছাড়া আর কোনো হুম। প্রক্রিয়ার কথা বলা নাই, সে কারণে আমরা এই সমষ্ণ প্রক্রিয়াতেই এই কাজটা বের করব। ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের আগের মতো করে এই সূত্রটা লিখে ওই 1788.85 কত এসেছিল ওইটা হচ্ছে অ্যান্সার। সরি সরি, আচ্ছা। 1788 না, ওইখানে একটু ভুল লিখেছি, 1728। ঠিক আছে, ও হুম। এইখানে 1728 হবে। আঠাশ পয়েন্ট এইট ফাইভ। তারপরেও হিসাবটা করবো, করে দেখছো এরকমই আসার কথা। হ্যাঁ, একটু করে নিবো। আচ্ছা, তাহলে এই গ শেষ আমাদের। এবার ঘয়ে কি বলে দেখো, ঘয়ে বলতেছে যে সমচাপ প্রক্রিয়ায় আমরা যদি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণে প্রসারিত করি তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা। অর্থাৎ ক্ষয়ে যে আমরা অঙ্কটা করলাম একই অঙ্ক আমাদেরকে করতে হবে কিসে, সমচাপে, তাই না। হুম হুম। তো কি বলা হচ্ছে যে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা বের করে দেখাও। আচ্ছা দেখালাম, দেখানোর পর বলতেছে যে সমচাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এনট্রপির পরিবর্তনের তুলনা করো। অর্থাৎ আমি ঘয়ে এসে এই পার্টটুকু আমি করব, করার পরে এই ক্ষয়ের সাথে তুলনা করব যে কোনটাতে এনট্রপির পরিবর্তন কম না বেশি। ঠিক আছে, হুম হুম। তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি। সেটা হচ্ছে দেখো যে সমচাপের কথা যখন বলা হচ্ছে, সমচাপের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমাদের পি হচ্ছে স্থির হয়ে যাবে এখন। আর যদি পি স্থির হয়ে যায় তার মানে হচ্ছে যে টেম্পারেচারের সাথে সম্পর্ক চলে আসবে আয়তনের, তাহলে V1/T1 সমান সমান V2/T2। ঠিক আছে, ঠিক তাহলে আছে। এখানে আমাদের হচ্ছে যে পরবর্তীতে এই টেম্পারেচারটা কত হচ্ছে এটা আমরা জানি না, বাকি সবকিছু আমরা জানি। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারবো যে V1 হচ্ছে মানে T2 সমান সমান আমরা লিখতে পারবো V2/হচ্ছে V1 ইন্টু T1। তার মানে V2 সমান সমান V2/V1 হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 300, মানে হচ্ছে 1200 কেলভিন T2 এর ভ্যালু। হুম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এনট্রপির পরিবর্তনে আমাদের যখন হচ্ছে যে তোমার এটাকে আমরা এভাবে যদি বলি, একটু দাঁড়াও, সেটা হচ্ছে এক সেকেন্ড। হাইড্রোজেন যেহেতু গ্যাস, সমচাপ প্রক্রিয়াতে কিন্তু তোমার হচ্ছে যখন সেটা কঠিন কিংবা তরল বস্তু হয়, কঠিন বা তরল বস্তুর ক্ষেত্রে তোমার হচ্ছে যে আহ, তোমার এই যে একটা ধ্রুবক ছিল না সি, তোমার হচ্ছে যে সরি আর একটা ধ্রুবক ছিল, একই রকম ভাবে তোমার হচ্ছে যে এই গ্যাসের ক্ষেত্রে সিপি সিভি নামে আমাদের একটা ধ্রুবক ছিল, তাই না। হ্যাঁ হ্যাঁ। এই গ্যাসের ক্ষেত্রে আমাদের সিপি সিভি নিয়ে যে ধ্রুবক গুলো ছিল, এই ধ্রুবকের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমরা যখন কাজ নির্ণয় করি সমচাপ প্রক্রিয়া তখন হচ্ছে আমরা এই ধ্রুবক গুলোকে ইউজ করি। ঠিক আছে, হুম কিভাবে ইউজ করি, আমাদের সমচাপ প্রক্রিয়ায় যে কাজ
ডিডাব্লিউ বা হচ্ছে যে সমচাপ প্রক্রিয়া আমরা কাজ বের করি না, আমরা সমচাপ প্রক্রিয়া সরাসরি এনট্রপির পরিবর্তনটা হিসাব করি। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনের হিসাবের সূত্র হচ্ছে এনসিপি লন T2 বাই T1। ঠিক আছে, এটা হচ্ছে সমচাপের ক্ষেত্রে বা সমচাপ ঠিক না, এটা হচ্ছে তোমার গ্যাসের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের সূত্র। গ্যাসের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, ঠিক আছে, এনট্রপির পরিবর্তনের সূত্র এটা। কিন্তু আমরা নরমালি কঠিন বা তরল বস্তু হতো তখন হচ্ছে আমরা ডিকিউ বাই টি করতাম, তাই না? অথবা হ্যাঁ কি করতাম, এম এস লন T2 বাই T1 করতাম, তাই না? এরকমই তো করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ সমান সমান এটা, ডিএস সমান সমান এইটা। এইটা কি ছিল, এইটা হচ্ছে যে যখন কঠিন এবং তরল বস্তু ছিল সে সময় আমরা হচ্ছে যে এইটা ইউজ করতে পারতাম। হ্যাঁ, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এখানে আপেক্ষিক তাপ দেখো, আপেক্ষিক তাপ হচ্ছে যে তরল বস্তুর ক্ষেত্রে বা কঠিন বস্তুর ক্ষেত্রে একটা ফিক্সড একটা জিনিস। হ্যাঁ, কিন্তু এই গ্যাসের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপের যে ভ্যালু গুলো আছে তোমার স্থির চাপের জন্য একরকম হয়, আর তোমার হচ্ছে যে স্থির আয়তনের জন্য একরকম হয়। ঠিক আছে, তো এই জন্য এটা সূত্রটা হচ্ছে যে এই সূত্রের মধ্যে আমাদেরকে এরকম একটা ফাংশন আনতে হবে যেখানে আমরা হচ্ছে যে এই গ্যাসের তোমার হচ্ছে যে আপেক্ষিক তাপের ব্যাপারটাকে আমরা আনতে পারবো। তো এখানে এখন হচ্ছে আমাদের অঙ্কে এই সিপির ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে কি দেওয়া নাই? তাহলে এই সিপির ভ্যালুটা আমাকে বের করে আনতে হবে। এই জন্য সিপির ভ্যালু বের করে আনার জন্য আমরা সাইডে এরকম ভাবে করতে পারি যে হচ্ছে H2 এর জন্য তুমি হচ্ছে যে এই ভ্যালুটা তুমি জানো, গামার ভ্যালুটা তুমি জানো যে 1.41 বা 1.4। ঠিক আছে, ঠিক আছে 0.41 দিয়েও তুমি করতে পারো, সমস্যা নাই। আবার এই গামাকে তুমি জানো যে গামা সমান সমান হচ্ছে সিপি বাই সিভি। সিভি ঠিক আছে, আবার তুমি সিপি বাই সিভি এর একটা সম্পর্ক তুমি এখান থেকে জানো যে সিপি মাইনাস সিভি করলে আমরা কি পাবো, আর পাবো। আর ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে সিপি সমান সমান তোমার দাঁড়াচ্ছে কি যে আর প্লাস হচ্ছে সিভি, বা তুমি জানো যে আর প্লাস এই সিভির সাথে যদি আমরা হচ্ছে যে এই গামাকে রিলেট করে আনতে চাই, তুমি দেখো যে আমরা এখানে এখানে লেখা দরকার, এটা সাইড নোটে এটা করবা, কিন্তু হচ্ছে যে এখন যেটা করতেছি এইটা লেখা দরকার নাই খাতাতে। হ্যাঁ, আবার লিখলেও লিখতে পারো, সমস্যা নাই। সেটা হচ্ছে যে সিভি সমান সমান তুমি লিখতে পারবা হচ্ছে সিপি বাই গামা। ঠিক আছে, আর আর সিপি সমান সমান তুমি হচ্ছে যে সিপি কে যদি আমরা হচ্ছে যে আর এর সাথে রিলেট করি, দাঁড়াও এক সেকেন্ড, সেটা হচ্ছে যে সিপি মাইনাস সিভি সমান সমান আর ছিল, এই সিভি সমান সমান যদি আমরা সিপি বাই গামা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো সিপি কমন নিলে 1 মাইনাস 1 বাই গামা সমান সমান আর। ঠিক আছে, বা আমাদের হচ্ছে থামো দাঁড়াও, আমি হচ্ছে যে অন্য একটা প্রমাণ করে ফেলতেছি, এটা না এটা না, দাঁড়াও, সেটা হচ্ছে যে সিপি সমান সমান হচ্ছে সিভি ইন্টু গামা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে সিপি সমান সমান সিপি মাইনাস এটা সমান সমান হচ্ছে আর, তাহলে সিপি ভ্যালু হচ্ছে সিভি গামা মাইনাস হচ্ছে সিভি আর, তাহলে সিভি সমান সমান হচ্ছে গামা মাইনাস 1 সমান সমান আর। তাহলে এখন তুমি হচ্ছে যে সিভির ভ্যালু পেয়ে যাচ্ছ যে সিভি সমান সমান এগুলা কি করব নাকি আর বাই এভাবে গামা করে মাইনাস মানে 1 করার দরকার নাই, তুমি হচ্ছে যে তোমাকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম এটা, জাস্ট হচ্ছে যে এই ভ্যালুটা আমরা হচ্ছে যে এইখানে ইনপুট করে দেব যে আর ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস 1। ঠিক আছে, এই যে এই ক্যালকুলেশনটুকু তোমার করা লাগবে না। ঠিক আছে, কিন্তু কোথা থেকে আসতেছে এটা তোমাকে মনে রাখতে হবে। মেন কথা হচ্ছে যে এই সূত্রটা থেকে যে এই সূত্রের লাইনটা আসে এটা তোমাকে এখন থেকে মনে রাখতে হবে, মানে অ্যাডমিশন পর্যন্ত। ঠিক আছে, কারণ হচ্ছে যে অ্যাডমিশনে এইটুকু পড়ার মতো তুমি টাইম পাবা না, তোমাকে এটা সরাসরি হয়তো লিখতে হবে। এরপরে
তুমি এখন দেখো, এখন তুমি এখানকার সবকিছুই তুমি জানো কিন্তু, ঠিক আছে? কারণ হচ্ছে আর এর ভ্যালু তুমি জানো, গামার ভ্যালু তুমি জানো, তার মানে এখানে বসাই দিলেই হয়ে যাবে। আর এর ভ্যালু তুমি বসাই দাও 8.314 প্লাস হচ্ছে 8.314 ডিভাইডেড বাই হচ্ছে 0.41। এখান থেকে ঠিক তুমি আছে। ক্যালকুলেট করলে পাবা 29.01। ঠিক আছে, এটা হচ্ছে কি জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এরপরে তুমি হচ্ছে যে আচ্ছা এটা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে যে ঠিক সিভি আছে। সমান সমান হচ্ছে সিভি গামা। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে আর। আচ্ছা, এখন আর কিছু না, এখন হচ্ছে তোমার সমস্ত প্রক্রিয়া তুমি এনট্রপির পরিবর্তনের জন্য তুমি এই হিসাবটা তুমি এখানে জাস্ট হচ্ছে সিপি এর ভ্যালুটা আমরা ওখান থেকে বের করে আনলাম। এখন আমরা হচ্ছে যে বসাই দিব। এন এর ভ্যালু আমরা আগে থেকে জানি 0.5। তারপর এখানে একটু বের করে দেখাতে পারো, না করলেও সমস্যা নাই, মানে যত বিস্তারিত ভাবে করা যায় আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য। আর সিপি এর ভ্যালু নিচ থেকে নিয়ে আসলা, ইনটু হচ্ছে লন টি2 হচ্ছে 1200 আর এটা হচ্ছে 300। মানে এখান থেকে ডিএস এর একটা ভ্যালু পাবা, ডিএস এর ভ্যালু হচ্ছে 20.10 জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গ্যাসের ক্ষেত্রে সমচাপের ক্ষেত্রে আমরা ডিএস এর ভ্যালু পেলাম 20. তোমার হচ্ছে যে 10, আর এটা হচ্ছে সমচাপের জন্য। আর আমরা পরবর্তীতে একটা ম্যাথ এখানে করে দিতে পারি, যে হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় আমরা পেয়েছিলাম হচ্ছে ডিএস সমান সমান হচ্ছে 5.76 জুল। এটা কি আগেরটার থেকে প্রাপ্ত, এটা লিখলেই হবে? হ্যাঁ, আগেরটা থেকে প্রাপ্ত লিখলে হবে, যে খ থেকে প্রাপ্ত আচ্ছা, এটা খ থেকে প্রাপ্ত লিখবো না, এটা লিখবো গ থেকে প্রাপ্ত। সরি, আমরা তো না না, সরি সরি সরি, আমরা ক্ষয়ে তো হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন এনেছি। হ্যাঁ, খ তে বের করেছি। হ্যাঁ, তাহলে খ থেকে প্রাপ্ত লিখবা। ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এত আসলো, সমচাপে এত, সমষ্ণতে এত, তাহলে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন সমান সমান হচ্ছে DS2 বিয়োগ হচ্ছে DS1। ঠিক আছে, এর করলে 14.14 জুল পার কেলভিন। ঠিক আছে, লাস্টে লিখে দিবা যে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের চেয়ে সমচাপে বা সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন তোমার হচ্ছে যে এত জুল পার কেলভিন বেশি। আচ্ছা, ঠিক আছে, মানে তুলনা করতে বলেছে, আমরা তুলনা করে দেখাই দিব আর কি। এরপরে বলা হচ্ছে যে কার্নোট চক্রকে তাপমাত্রা এবং এন্ট্রপির সাহায্যে লিখো। ঠিক আছে, তাহলে কার্নোট চক্র আমরা নরমালি আমরা যদি লিখতে চাই, আচ্ছা এইখানে খেয়াল করো যে আমাদের এই দিক বরাবর আমরা হচ্ছে যে তাপমাত্রাকে বসাচ্ছি, টেম্পারেচার, আর এই বরাবর হচ্ছে আমাদের এন্ট্রপি। ঠিক আছে, আর এই বরাবর হচ্ছে আমাদের টেম্পারেচার টি। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে যে স্টেপ গুলো কি হয়, প্রথমে আমরা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, এরপর হচ্ছে যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা নিচে আসি, তারপরে আবার সমষ্ণ প্রক্রিয়ায় একটা কাজ চলে, আবার সমষ্ণ প্রক্রিয়ায় একটা প্রসারণ সংকোচন ঘটিয়ে আমরা হচ্ছে যে এখানে নিয়ে আসি আবার। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। এক নাম্বার এভাবে ধাপ দিবা, সেটা হচ্ছে যে প্রথম ধাপ। ঠিক আছে, প্রথম ধাপ এভাবে তুমি লিখতে পারো যে হচ্ছে যে এ বি সি ডি। প্রথম ধাপ তোমার হচ্ছে যে লিখে দিবা এভাবে যে এ থেকে বি পর্যন্ত সমষ্ণ প্রসারণ।
সমষ্ণ প্রসারণ। ঠিক আছে, এখানে লিখে দিবা, এভাবে লিখতে পারো তুমি যেভাবে পড়েছো আর কি। হ্যাঁ, যে এখানে হ্যাঁ। তোমার কি হয়, যে এখানে তোমার হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ হয় না। ঠিক আছে, T1 এবং T2 সমান থাকে এই লাইন বরাবর। ঠিক আছে, হুম। শুধুমাত্র কি হয়, তাপের পরিবর্তন ঘটে, তাপমাত্রার পরিবর্তন ঘটে না, কিন্তু তাপের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তার মানে ঠিক আমরা আছে। নর্মালি কি জানি যে ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। যেহেতু টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, তাপের পরিবর্তন হচ্ছে, তাহলে ডিকিউ যদি বৃদ্ধি পায় বা ডিকিউ যদি প্রসারণ যেহেতু হচ্ছে, তাহলে আমাদের ডিকিউ বৃদ্ধি পাবে। ঠিক আছে, হুম। ডিকিউ যদি বৃদ্ধি হ্যাঁ। পায় তাহলে হচ্ছে আমাদের এনট্রপি কি হবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি স্যার চাপের কোনো কিছু তুলে ধরতে হবে না? না চাপ নিয়ে আসার দরকার নাই এখানে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাকে টেম্পারেচারের সাথে এনট্রপির কথা বলেছে, তো তোমার হচ্ছে যে টেম্পারেচারের সাথে এনট্রপি আনলেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারণ হুম। ওখানে বলেই দিয়েছে তোমার, দেখো যে তাপমাত্রা বনাম হচ্ছে এনট্রপি। হুম। হুম, আচ্ছা, তো আমরা এভাবে লিখবো, যে হচ্ছে যে আমি বলে দিচ্ছি, তুমি হচ্ছে যে মানে পরবর্তীতে রেকর্ড শুনে দেখে লিখে নিও। হ্যাঁ, সেটা হচ্ছে যে আচ্ছা। যে প্রথম ধাপে আমরা লিখবো যে এ থেকে বি তে সমষ্ণ প্রসারণ। তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে এই ধাপে তাপমাত্রা আমাদের ধ্রুব থাকছে, তাপমাত্রার পরিবর্তন হয় না যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ এখানে শুধুমাত্র তাপের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তো আমরা জানি যে এনট্রপির পরিবর্তন ডিএস এটা সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। তো যেহেতু হুম। যেহেতু এ থেকে বিতে কিউ সমষ্ণ প্রসারণ সংঘটিত হচ্ছে, সুতরাং Q1 পরিমাণ তাপ শোষিত বা গৃহীত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে এনট্রপির পরিবর্তনটা কি হবে, এনট্রপিটা বৃদ্ধি পাবে। ঠিক ঠিক আছে, আছে স্যার, আপনার কাছে এটা লেখা আছে লেখা নাকি আছে। আপনি না বলতেছেন? না, একটা লেখা আছে আমার কাছে, মানে মানে যেটা লেখা আছে ওটা আরো ছোট করে লেখা আছে, আমি তোমাকে মুখে মুখে বলতেছি আমার মতো করে। ঠিক আছে, ওইটা মানে আমি যেটা লিখে রাখছি এটা তোমার নিয়ে লাভ নাই, এটা সংক্ষেপে লেখা আছে। ঠিক আছে, আমি যেটা স্যার বলছি, বইয়ের মধ্যে না চাপের সাথে দেওয়া। বইয়ের তো চাপের সাথে দেওয়া আছে, কারণ হচ্ছে হ্যাঁ। কিন্তু এখানে তোমার হচ্ছে যে তোমার কি বলেছে, এনট্রপির সাথে তাপমাত্রার সম্পর্ক আনতে বলেছে, এখানে তো চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক আনতে বলেনি। কার্নোট ঠিক আছে। চক্রতে কার্নোট চক্রতে তাপমাত্রা এবং চাপের সম্পর্ক দেওয়া আছে, তাই না? হুম। কিন্তু এখানে তো হ্যাঁ। তোমাকে বলে রেখেছে যে তাপমাত্রার এবং এনট্রপির পরিবর্তনটাকে হিসাব করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই হুম। জন্য আমরা হচ্ছে যে এখন একটু নতুন নতুন লাগতেছে জিনিসটা। হুম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে হুম। এভাবে লিখবো যে যেহেতু এ থেকে বি অর্থাৎ সমষ্ণ প্রসারণ অংশে টেম্পারেচারের পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা ধ্রুব থাকে, শুধুমাত্র তাপের পরিবর্তন ঘটে। হুম। এবং এনট্রপির সূত্র থেকে আমরা পাই যে ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি, অর্থাৎ সমষ্ণ প্রসারণে যদি Q1 পরিমাণ তাপ শোষিত বা গৃহীত হয় তাহলে এনট্রপি বৃদ্ধি পাবে। ঠিক আছে। আর দ্বিতীয় ধাপটা কি ছিল, দ্বিতীয় ধাপটা ছিল হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, হুম। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে তোমার হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, তাপের পরিবর্তন হয়, টেম্পারেচার ঠিক থাকে, সরি 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 তাপ ধ্রুব থাকে, টেম্পারেচারের পরিবর্তন ঘটে। ঠিক আছে, হুম। তাহলে টেম্পারেচারের যদি পরিবর্তন ঘটে তার মানে টেম্পারেচার কি হচ্ছে দেখো, যে উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? তার মানে হ্যাঁ। টেম্পারেচার হ্রাস পাচ্ছে। ঠিক ঠিক আছে, আছে। টেম্পারেচার হ্রাস হুম। পাচ্ছে ভালো কথা, কিন্তু হ্রাস পেলে তো আমাদের হচ্ছে যে ডিকিউ এইটা সমান সমান জিরো হয়ে যাচ্ছে, তাপের তো হুম। পরিবর্তন হয় না। তাপের না। পরিবর্তন যদি না হয় তাহলে ডিকিউ যদি জিরো হয় তাহলে হচ্ছে আমাদের ডিএস কত হয়ে যাবে, ডিএস জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এভাবে মানে কথাতেও লিখবা, আবার হচ্ছে যে গাণিতিক ভাবেও লিখে দিবা। ঠিক আছে, হুম। ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় যে ধাপটা আছে এখানে তোমার হচ্ছে যে এনট্রপির কোন রকম পরিবর্তন হচ্ছে না। হুম। ঠিক আছে, ঠিক এরপরে আছে। এরপরে আমাদের কি সমষ্ণ সংকোচন পরবর্তী ধাপে।
মানে সংকোচন। হ্যাঁ, এর আগে কি হলো, এর আগে তাপমাত্রা তাপ আমরা গ্রহণ করেছিলাম, ফলে এনট্রপি বেড়েছিল, ঠিক আছে। হুম, কিন্তু এখন কি হবে, এখন হচ্ছে এনট্রপি হ্রাস পাবে, তাপ বর্জন করবে। তাপ বর্জন হুম, করছে, এই কারণে আমাদের এনট্রপি হ্রাস পাবে, ঠিক আছে। আর পরবর্তী ঠিক ধাপে আছে। কি হবে, চতুর্থ ধাপে হচ্ছে আমাদের রুদ্ধতাপের সংকোচন। যেহেতু এখানেও হ্যাঁ, আমাদের হচ্ছে যে তাপের পরিবর্তন, তাপ হচ্ছে যে ধ্রুব থাকতেছে, তাপ জিরো, তাপের কোনো পরিবর্তন নাই, সে কারণে এখানেও ডিএস এনট্রপির, জিরো হবে। হ্যাঁ, ডিএস হচ্ছে জিরো হবে, হুম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এরপরে এই চারটা জিনিস লেখার পরে তুমি হচ্ছে যে এখন এভাবে লিখে দিবা যে ডিএস সমান সমান হচ্ছে DS1 প্লাস হচ্ছে DS2 প্লাস হচ্ছে DS3 প্লাস হচ্ছে DS4, হুম, ঠিক আছে। যেমন ভাবে আমরা হচ্ছে যে আহ তোমার কার্নোট চক্র প্রমাণ করার জন্য আমরা যেমন ভাবে লিখি, ঠিক তেমন ভাবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর এখানে তুমি লিখে দিবা এটা হচ্ছে dQ/T, এটা হচ্ছে পজিটিভ, প্লাস জিরো, এটা হচ্ছে মাইনাস dQ/T প্লাস জিরো, সমান সমান হচ্ছে হুম, জিরো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রেখো, এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। কোনটা T1 কোনটা T2? প্রথমটা T1 আর পরেরটা হচ্ছে T2। আপনি কিছু ঠিক করেছেন এখন? হ্যাঁ, এই যে কোনটা? এই যে T1 T2, ঠিক আছে। আর এই ঠিক চিত্র, আছে। আর এই চিত্রে এটাকে হচ্ছে যে এভাবে লিখবা যে হচ্ছে T3 সমান সমান T4, ঠিক আছে। স্যার এখানে T1 ইজ ইকুয়াল টু T2। উপরে T1 ইকুয়াল T2, আর এইখানে তুমি লিখবা হচ্ছে যে T3 ইকুয়াল T4, ও, দেখা যাচ্ছে লেখাটা। হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কি সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন এগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা টেম্পারেচার হিসেবে কাউন্ট করতেছি? হ্যাঁ, মানে হচ্ছে যে এই 1 নাম্বার পয়েন্টে টেম্পারেচার যদি T1 হয়, 2 নাম্বার পয়েন্ট বা বি পয়েন্টে আমাদের টেম্পারেচার হচ্ছে T2, ঠিক আছে। বুঝেছি, যেহেতু বুঝেছি। সমষ্ণ, হ্যাঁ, সে কারণে আমাদের হচ্ছে T1 সমান সমান T2। কিন্তু এই পয়েন্ট থেকে আমরা এখানে যখন আসতেছে তখন আমাদের টেম্পারেচার ড্রপ করতেছে, যদিও হ্যাঁ, কিউ হচ্ছে আমাদের স্থির আছে জিরো, কিন্তু হচ্ছে আমাদের টেম্পারেচার ড্রপ করে গেছে, টেম্পারেচার ড্রপ করে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে T3, এই পয়েন্টে পাচ্ছি T4, হুম, ঠিক আছে। এই কারণে, ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এটা আমরা জিরো কেন পাচ্ছি, এখানে তো T1 আর এখানে T2, জিরো তো আসার কথা না, তাই না। জিরো পাচ্ছি কারণ হচ্ছে এখানে T1 ইজ ইকুয়াল T2। T1 ইকুয়াল T2, এটাও একটা কারণ হতে পারে। আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো যে কার্নোট চক্রে, আমরা জানি কার্নোট চক্রে Q1/T1 সমান সমান হচ্ছে Q2/T2, হুম, এটা হচ্ছে কার্নোট চক্র থেকে আমরা পেয়েছি এটা আসলে, ঠিক আছে। হুম, বুঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি এটা আরেকবার একটু ইয়া করে তোমাকে হচ্ছে যে এটার ইয়ারটুকু দিবনি, এই কারেকশনটুকু দিবনি, হ্যাঁ, লিখে দেবনি আচ্ছা, এইটুকু, এটুকু ছবি দিচ্ছি একটু আচ্ছা। পরে, ঠিক আছে। আমার যেটা মনে হুম, হচ্ছে যে এইখানে একটু কারেকশন দরকার আছে, এইখানে এটা T3 হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি এই পয়েন্টে হিসাব করতেছি, তো এটা T3 হলে বেটার হয়, T2 না দিয়ে। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে। এটা হুম, T3 দিও, T2 না দিয়ে T3 দিও, আর চিত্রটা কি সেম? চিত্র এভাবেই দিবা, হ্যাঁ, চিত্র এটা দিবা, আর হচ্ছে যে এইখানে এটুকু অ্যাড করে দিও, দাঁড়াও। এইদিকে যেমন আমরা ডট ডট দিয়ে দেখাই দিছি, এরকম ভাবে এইখানে আমরা এটাকে S1 দিয়ে দিই, আর এইটা আমাদের হচ্ছে S2 দিয়ে রাখি, এই, ঠিক আছে। ঠিক আর আছে। এই পথের যে চিহ্নগুলো আছে এইগুলো দেখাবা, ঠিক আছে। হুম, যে একটা রাফ লিখে আমাকে আগে দেখাবো, তারপরে ফাইনাল করবো, হ্যাঁ, তাহলে হবে।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চেনে যেটা বলতেছে সেটা কি দেখো, মানে চতে চতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটা পথ নিয়ে এসছে। এটা হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তিতে আমরা দেখেছিলাম যে হচ্ছে তোমার পথের উপর নির্ভর করে কিনা, অভিকর্ষজ বল দ্বারা কাজ, মানে কাজ পথের উপর নির্ভর করে কিনা। তো এখানে প্রথমে বলা হয়েছে যে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন দেখাতে হবে, যে এ থেকে বি তে গেলাম তখন আমাদের এনট্রপির পরিবর্তন কেমন বিহেভ করতেছে, আর বি থেকে এতে আসলে এনট্রপির পরিবর্তন কেমন হচ্ছে। ঠিক আছে, হুম, তো এইখানে দেখো যে আমাদের এক পাশে কি দেওয়া আছে, চাপ, আর এক পাশে দেওয়া আছে আয়তন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। লিখার জায়গাতে যাই, আমাদের চিত্রটা হচ্ছে যে এখানে আমরা যদি আঁকি, যে এইখানে চিত্রটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, সরি চিত্রটা একটু হয়েছে, চিত্রটা হচ্ছে আমাদের এইখান থেকে দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এখানে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পথ, এবং এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার পথ। এইখানে আমাদের এটা হচ্ছে চাপ পি, এবং এইখানে দেওয়া আছে হচ্ছে আয়তন ভি। তো এখন খেয়াল করে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ থেকে বি তে যখন আমরা যাচ্ছি সে সময় এনট্রপির যে পরিবর্তন, এনট্রপির পরিবর্তন এটা সমান সমান হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ এ টু বি ds1। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এ টু বি ds1। আর যখন হচ্ছে আমরা বি থেকে এ তে যাচ্ছি সে সময় এনট্রপির পরিবর্তন হচ্ছে এ টু বি। ঠিক আছে, এ টু বি ds2, মানে আপার লিমিট হচ্ছে আমার শেষে আর লোয়ার লিমিট হচ্ছে শুরুতে। ঠিক আছে, বি থেকে এতে আসতেছে আমরা এখানে, আর এখানে আমরা এ থেকে বি তে যাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি দেখো যে এই যে পথ দুইটা তৈরি হয়েছে, এই দুইটা পথ একবার তুমি এইখানে গেলা, যাওয়ার পর আবার আগের অবস্থানে ফেরত আসলা, তাই না? তার মানে এই পথটা কি, যে পথ দ্বারা সৃষ্ট, আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, যে পথ দুইটি দ্বারা, পথ দুইটি দ্বারা আবদ্ধ চক্র, আবদ্ধ চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রত্যাগামী চক্রের সৃষ্টি করেছে, হুম, সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক জানি, আছে। আমরা এটা তো জানি যে হচ্ছে যে প্রত্যাগামী প্রক্রিয়ায়, প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, এটা তো জানি আমরা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এখন টোটাল যে পরিবর্তনটুকু হলো সেটা আমরা এটা লিখতে পারি এভাবে, যে এ থেকে বি ds1 প্লাস হচ্ছে বি থেকে এ ds2, এটা সমান সমান টোটাল পরিবর্তন হচ্ছে আমার 0। 0। ঠিক আছে, বা তুমি হচ্ছে যে এটা লিখতে পারবা এ থেকে বি ds1 সমান সমান মাইনাস বি থেকে এ ds2, হুম, বা তুমি হচ্ছে যে এখন তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই এর পরের লাইনে তুমি এটা লিখে ফেলতে পারবা যে এ থেকে বি ds2। ঠিক আছে, মানে লিমিট চেঞ্জ করে দিলাম, লিমিট চেঞ্জ করলে তোমার ও হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মাইনাসটা প্লাস স্যার হয়ে একটু যাবে। উপরে 1 মিনিট। আচ্ছা, একবারে একবারে ছবি নিও, সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে আমরা হচ্ছে যে এ থেকে বিতে গেলাম DS1, তাহলে তুমি দেখো এই পাশে যেটা ছিল সেটা কিন্তু আসলে কি ছিল, এ থেকে বিতে যাওয়ার পথের সময় আমাদের এন্ট্রপির হুম। পরিবর্তন কতটুকু হচ্ছে, আর এটা ছিল হচ্ছে বি থেকে এতে যাওয়ার সময় এন্ট্রপির পরিবর্তন কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ অর্থাৎ উভয় পথের জন্য আমাদের এন্ট্রপির পরিবর্তন সমান। এন্ট্রপির পরিবর্তন সমান। ঠিক আছে, তাই বলা যায় ফিগার 1 এর জন্য এন্ট্রপির পরিবর্তন, সরি, এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কৃত কাজের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এটা ছবি তুলে নিয়ে নাও, এটা একটু বলুন তো। ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে কৃত কাজের ক্ষেত্রে কি হবে যদি আমরা আমাদের এই গ্রাফটা যদি এভাবে রিপ্রেজেন্ট করে যে আমাদের এইটা হচ্ছে আমাদের হাইট বোঝাচ্ছে, উচ্চতা, আর এই বরাবর আমাদের হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই আর এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ফেরত আসি, তাহলে হচ্ছে আমাদের কাজের কিরকম কাজ হবে। তো আমরা জানি যে হচ্ছে ভূমি থেকে যত উপরে যাব আমরা, আমাদের কাজ হবে mgh পরিমাণ। হুম। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি হ্যাঁ। যে হচ্ছে যে এভাবে যে m ভরের একটা বস্তু, m ভরের বস্তুকে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এ থেকে বি তে নিলে কৃত কাজ, এ থেকে বিতে নিলে কৃত কাজ কি লিখবো আমরা, mgh, বা হচ্ছে যে কৃত কাজ W1 সমান সমান হচ্ছে mgh cos 180। ঠিক আছে, cos 180 কেন লিখলাম আমরা, কারণ হচ্ছে জি এবং এইচ এই দুটা বিপরীত দিকে। ঠিক আছে, জি হচ্ছে নিচের দিকে টান দিচ্ছে, হ্যাঁ। এইচ হচ্ছে উপরের দিকে, তখন আমরা এখানে লিখতে পারবো -mgh। একই রকম হুম। ভাবে আমরা এভাবে পরেরটা এভাবে লিখে ফেলবো যে m ভরের বস্তুকে বি থেকে এ তে নিলে আমাদের কৃত কাজ W2 সমান সমান দাঁড়াবে হচ্ছে mgh cos 0 বা mgh। ঠিক আছে, হুম। তাহলে মোট কৃত কাজ, এ থেকে বি তে গেলাম, বি থেকে এতে আসলাম, টোটাল আমাদের কৃত কাজ দাঁড়াচ্ছে হচ্ছে W1 প্লাস হচ্ছে W2। এখানে cos 0 হচ্ছে কারণ নিচের দিকেই যাচ্ছে আর অভিকর্ষ স্তর নিচের দিকে, এই কারণে। হ্যাঁ, এই কারণে একই দিকে যাচ্ছি সে কারণে। তাহলে W1 হুম। প্লাস W2 যদি আমরা করি তাহলে -mgh প্লাস mgh সমান সমান 0। ঠিক আছে। ঠিক আছে, হুম। তার মানে মোট কৃত কাজ হচ্ছে 0। তাহলে হুম। আমরা এখানে কৃত কাজ 0, তার মানে আমরা বলতে পারবো এখানে যে অভিকর্ষজ বল দ্বারা, কৃত কাজ আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। ঠিক আছে, তা পথের উপর কেন নির্ভর করলো না?
পথের উপর নির্ভর করলো না, কারণ হচ্ছে তুমি দেখো যে পথের উপর যদি নির্ভর করতো, তোমার হচ্ছে যে আমার কাজের পরিমাণটা কি, আমাদের mgh পরিমাণ কাজই তো আমরা করতেছি, হুম তাই না? পথ আমার যেটাই হোক, এ থেকে বি তে যাই আর বি থেকে এতে আসি, আমার তো পথ তো এটাই। ঠিক আছে। ঠিক আছে, হুম মানে অবস্থানের উপর নির্ভর করছে, অবস্থান কোন জায়গাতে আছে তার উপর নির্ভর করে। কারণ হচ্ছে যে অবস্থান যদি তোমার হচ্ছে যে এইচ এর পরিবর্তে এইচ প্রাইমে চলে যায়, হ্যাঁ, অন্য হুম একটা এইচ এ যায়, তখন তো হচ্ছে আমাদের অবস্থান পরিবর্তন হয়ে গেলে পথের উপর মানে এটা নির্ভর করবে, কাজের মানটা তখন চেঞ্জ আসবে। ঠিক আছে, মানে বলতে ঠিক আছে। চাচ্ছি যে মনে করো এই এ থেকে বি, আর এখান থেকে তুমি এই পয়েন্ট থেকে নিচের দিকে নামতেছো, তখন হচ্ছে আমাদের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যে কাজের মানটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আমি পথের উপর যাওয়া আসা করি তাহলে সমস্যা নাই। হুম ঠিক আছে, তাহলে ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে ঘয়ের মানে চয়ের উত্তর। ঠিক আছে, হুম মানে অনেক বড় বড় জিনিস দিয়ে রেখেছে, এগুলোকে সাজিয়ে গুছিয়ে একটু লিখবা। হ্যাঁ আমি লিখে দিতাম, হ্যাঁ সাজিয়ে গুছিয়ে আমি লিখে দিতাম, কিন্তু হচ্ছে যে এখন আমার পরীক্ষার সময়, এখন হচ্ছে যে আমি লিখে দিতে না পারবো না। আচ্ছা সমস্যা নাই, আমি লিখে তারপর দেখাবো না। হ্যাঁ লিখে তুমি আমাকে দেখাই নাও, তখন হচ্ছে যে একটা সময় তোমাকে আমি দেখাই, মানে দেখে তখন রেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হুম আচ্ছা, তো আজকে আমরা এখানে শেষ আচ্ছা করি। আর হচ্ছে যে আমরা মঙ্গলবারের দিন হচ্ছে যে ম্যাথ শুরু করব, আর হচ্ছে ফিজিক্সের পরীক্ষাটা নেব। আচ্ছা, ম্যাথ বলতে কোন চ্যাপ্টারটা শুরু করব? ম্যাথ হচ্ছে ম্যাট্রিক্স থেকে শুরু করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ম্যাট্রিক্স এর ইয়াগুলো দেখো, মানে বেসিক যেগুলো আছে ওইগুলো একটু দেখো। আমি বেসিক হুম থেকে শুরু করব, মানে একেবারে তার বেসিক বলা যাবে না, মানে যেগুলো হ্যাঁ হচ্ছে যে বুঝেছি। জানা দরকার আর কি, এই হুম ফিজিক্স এর মতো করে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে। স্যার, আসসালামু আলাইকুম। হুম, 3টা ওয়ালাইকুম বাজে তো। আসসালাম। হ্যাঁ 3টা বাজে। হুম আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে।